হ্যালো, তাহলে আজকে হলো আমাদের দ্বিপদী উপপাদ্য সেকেন্ড লেকচার। মিউট করে দিও সবাই। ওকে, সো দ্বিপদী উপপাদ্য আমাদের আগের দিন টাইপ 3 পর্যন্ত হয়েছিল। সো আমরা আজকে দেখবো টাইপ 4। টাইপ 4 হলো খুবই ইজি, সেটা হলো মধ্যপদ। মধ্যপদ নির্ণয়। সো সাধারণত মধ্যপদ নির্ণয় থেকে অবজেক্টিভ আসে, রিটেনে তেমন আসতে দেখা যায় নাই। সো মধ্যপদ নির্ণয়ে খুবই সিম্পল জিনিস, সেটা হলো যে আমাদের পাওয়ারটা মেইনলি ডিপেন্ড করবে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এটাকে ভেঙে দিলে আমরা পাচ্ছি a স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো মধ্যপদ কিন্তু এই মাঝখানেরটা। এখন যখন a প্লাস বি হোল কিউব, তখন হলো a কিউব 3a স্কয়ার বি 3ab স্কয়ার আর হলো বি কিউব। সো দেখুন মধ্যপদ কিন্তু তখন আসবে এই মাঝখানের দুইটা, কারণ একদম মাঝখানে তো এই যোগ চিহ্ন ছাড়া কিছু নাই। সো মধ্যপদ তখন হবে এই মাঝখানে এই দুইটা। সো যখন আমাদের পাওয়ারটা জোড় হবে, ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা, তখন আমাদের মধ্যপদ পাওয়া যাচ্ছে একটা। যখনই পাওয়ারটা বিজোড়, তখন মধ্যপদ পাওয়া যাচ্ছে দুইটা। সো এখান থেকে আমরা মধ্যপদের সূত্রটা পেয়ে যাব। সো আমাদের a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এখানে n যদি জোড় হয়, n মানে হলো পাওয়ার, পাওয়ারটা জোড় হলে আমরা মধ্যপদ পাবো হলো একটা, মধ্যপদ একটা। আর সেই মধ্যপদটা কততম পদ হবে? সেইটা হবে n/2 প্লাস 1 তম পদ। মনে রাখার উপায় হলো, দেখো n যেহেতু জোড়, আর জোড় সংখ্যা কি 2 দিয়ে ভাগ যায় না? সো প্রথমে 2 দিয়ে ভাগ করব, তারপর 1 যোগ করব। ঠিক আছে, তাহলে n/2 প্লাস 1 তম পদ। এখন যদি আমাদের এই পাওয়ারটা বিজোড় হয়ে যায়, তাহলে n যদি আমাদের এখন বিজোড় হয়, সো বিজোড় হলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে মাঝখানে আমাদের পদ চলে আসে দুইটা। সো মধ্যপদ চলে আসে দুইটা। সেক্ষেত্রে মনে রাখো বিজোড় তো 2 দিয়ে ভাগ যাবে না। সো বিজোড়ের সাথে ফার্স্টে 1 যোগ করতে হবে, পরবর্তীতে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটা হবে এততম পদ, এবং আরেকটা হবে এইটা পরেরটা, মানে ক্রমিক পদটা, কারণ পরপর দুইটা মধ্যপদ থাকবে। তাহলে প্লাস 1 তম পদ। তাহলে মনে রাখার উপায় হলো পাওয়ার জোড় হলে ফার্স্টে 2 দিয়ে ভাগ করব, তারপর 1 যোগ করব। আর পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে ফার্স্টেই 1 যোগ করে তারপর 2 দিয়ে ভাগ করব। তার মানে n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ। ঠিক আছে, ওকে। সো আসলে আমরা কিছু অঙ্ক দেখি। তাহলে আমাদের ধরো এরকম একটা বাইক করতে বলছে, এটা বুয়েটে আসা একটা অঙ্ক। সো বুয়েটটা যখন অবজেক্টিভ ছিল তখন আসছিল। ঠিক আছে, আবার ঢাকা ভার্সিটিতে এরকম অঙ্ক আসে। সো বুয়েটে বলছিল এক্স মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 16, এখান থেকে মধ্যপদ বাইক করতে বলছে। এত এ মধ্যপদটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, সো আমাদের মধ্যপদ বাইক করতে গেলে ফার্স্টে অবশ্যই দ্বিপদী হইতে হবে। দ্বিপদী হওয়ার পর আমরা এই পাওয়ারটা দেখব। সো আমাদের এখানে এটা যখন আমরা সলভ করতে যাব, সো সলভ করতে গেলে দেখো এখানে যে পাওয়ারটা পাচ্ছি n, সেটা হবে কি বলতো? জোড়। তাহলে 16 যদি জোড় হয়, তাহলে ভাইয়া বলছি ফার্স্টেই 2 দিয়ে ভাগ করে দিবা, তারপর 1 যোগ করে দিব। তাহলে এততম পদই হবে আমাদের মধ্যপদ। তাহলে কত আসে? 16 কে 2 দিয়ে ভাগ 8 9, তার মানে 9 তম পদ। এই 9 তম পদটাই হলো আমাদের মধ্যপদ। ঠিক আছে, ওকে। সো মধ্যপদ হইলে সেক্ষেত্রে আমরা কি করব? তখন আমরা তো বাকিটা ইজি, এই যে 9 তম পদটা বাইক করব, এই 9 তম পদটাই হবে আমার অ্যান্সার। তাহলে 9 তম পদ বাইক করে আমরা শিখছি 9 হইলে ভিতরে 1 কম বসবে 8, প্রথমটার মাথায় হবে বিয়োগফল, দ্বিতীয়টার মাথায় হবে শুধু পাওয়ার, তাহলে 8। তাহলে এখান থেকে আমাদের আসতেছে 16c8, আর কিছু থাকবে না। তাহলে এটাই হলো আমাদের মধ্যপদটা, 16c8। ঠিক আছে, এটাই অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, খুবই ইজি, এগুলো এত কঠিন কিছু না।
সো আরেকটা দেখো, আমাদের বলছে এক্স স্কয়ার প্লাস 1/x³ হোল টু দি পাওয়ার 7, এখানে মধ্যপদ বাইক করতে বলছে। সো ফার্স্ট অফ অল এখানে তাকায় দেখো, এখানে যদি মধ্যপদ বাইক করতে বলে তাহলে আমরা পাওয়ার দেখবো, পাওয়ার আছে 7, তার মানে কি বিজোড়। সো বিজোড় হইলে ভাইয়া কি বলছে যে ফার্স্টেই 1 যোগ করবা, পরবর্তীতে 2 দিয়ে ভাগ করবা, কারণ বিজোড় তো ডাইরেক্ট 2 দিয়ে ভাগ যায় না। তাহলে কত আসে? 8 4, তার মানে 4তম পদ, এবং আরেকটা হবে কি বলতো 5তম পদ, ক্রমিক পদ হবে। তাহলে এই যে এই দুইটা হবে মধ্যপদ। তখন আমরা কি করব, একবার T4 বাইক করব, একবার T5 বাইক করব, তখনই আমার দুইটা অ্যান্সার পেয়ে যাব। সো T4 হবে 7C3, প্রথমটার হ্যালো, হ্যাঁ মধ্যপদ হবে, একটা হলো T4 আর একটা হলো T5। সো T4টা হবে আমাদের 7C3, প্রথমটার মাথায় বিয়োগফল, পরবর্তীটার মাথায় হবে শুধু পাওয়ার। আর T5 হবে 7C4, প্রথমটার মাথায় বিয়োগফল 7 - 4, দ্বিতীয়টার মাথায় শুধু পাওয়ার 4। ঠিক আছে, যা আসবে সেটাই তোমার অ্যান্সার। ওকে, এখন এখান থেকে তোমাকে যদি ধরো এরকম দিয়ে দেয় যে ভাইয়া এরকম দিয়ে দিছে যে এক্স স্কয়ার প্লাস 1/x² -2, মানে এবার দ্বিপদী না দিয়ে ভিতরে তিনটা পদ দিছে ত্রিপদী। সো মনে রাখো তিনটা পদ মানে দুইটা পদের ক্ষেত্রে আমরা মধ্যপদ বাইর করতে পারি, আর তিনটা পদ বা চারটা মানে এর বেশি হলে মধ্যপদ বের করা যায় না। কেন মধ্যপদ বের করা যায় না? কারণ হলো যে তখন দুইটা পদ যদি হয় a প্লাস b, তখন দেখো তুমি কিন্তু ক্রমানুসারে সাজাইতে পারো, যে আমার প্রথমে আছে a, তাহলে আমি a পাওয়ারের ভিত্তিতে যদি সাজাই তখন আমার মাঝখানে একটা পদ বের হয়ে চলে আসে। কিন্তু আমার যদি a প্লাস b প্লাস c হয়, তখন তুমি এখানে কার ক্রমানুসারে সাজাবা? তুমি যদি বলো যে ভাই আমি এভাবে সাজাবো যে এ স্কয়ার, ফার্স্ট আমি এ ক্রমানুসারে সাজাবো, তার মানে এ পাওয়ার আস্তে আস্তে কমবে, তাহলে এ পাওয়ার যদি কমে তাহলে তো আমি দুইটা পদ পাবো খালি, এ স্কয়ার আর 2ab, আর একটা পাবো 2ca, এই যে এই দুইটা পাবো। এরপর আমাদের কি কি বাকি আছে? বি স্কয়ার বাকি আছে, সি স্কয়ার বাকি আছে, আর হলো 2bc বাকি আছে। সো মনে রাখো 2 এর বেশি হলে মধ্যপদ বের করা যায় না। কেন? কারণ তুমি কার ভিত্তিতে সাজাবা এটা তো তুমি ঠিক করতে পারো না। কারণ আমি যদি এ এর ভিত্তিতে সাজাই তখন আমার মধ্যপদ আসবে একটা, আবার আমি যদি বি এর ভিত্তিতে সাজাই তখন মধ্যপদ আসবে আরেকটা। সো মনে রাখেন দুইটা হইলেই মধ্যপদ বাইর করা পসিবল, 2 এর বেশি হইলে তখন আর আমরা এসব অঙ্ক থেকে মধ্যপদ পাবো না। ঠিক আছে, 2 এর বেশি হইলে তখন আর এসব অঙ্ক থেকে মধ্যপদ বাইর করা যায় না, কারণ ক্রমটা ঠিক থাকে না তো। সো আমাদের যখনই দেখবো যে আমরা তিনটা বা চারটা বেশি দেওয়া আছে, তখন আমি ফার্স্টের চেষ্টা করব যে এই ভিতরেরটাকে কোনোভাবে দুইটা বানানো যায় কিনা। সো ভিতরেরটাকে যদি কোনোভাবে দুইটা বানানো যায়, মানে দ্বিপদী বানানো যায়, তাহলেই আমি মধ্যপদ বাইর করতে পারবো। এই যে বুঝতে পারছো, আদারওয়াইজ তিনটা চারটা থাকলে মধ্যপদ আসবে না। তাহলে এখানে তাকায় দেখো পাওয়ারটা চলে আসছে 30। সো পাওয়ারটা যদি 30 হয় তাহলে 30/2 প্লাস 1তম পদ, তার মানে 16তম পদ হবে মধ্যপদ। ঠিক আছে, এটাই হলো আমাদের মধ্যপদ। তবে তুমি 16তম পদ বের করে ফেলবা। বুঝতে পারছি? ওকে, সো মনে রাখো 2 এর বেশি হইলে মধ্যপদ পাওয়া যাবে না, কিন্তু 2 এর বেশি যদি হয় তার থেকে যদি আমি দুইটা বানায় ফেলতে পারি তখন আমি মধ্যপদ পাবো। ওকে, টাইপ 5 হলো আমাদের ধারার সমষ্টি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আগে এই ধারা নামক একটা চ্যাপ্টারই ছিল, ঠিক আছে, পরবর্তীতে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো যদি আমাদের এরকম ধারার সমষ্টি বের করতে বলে তাহলে আমরা যেটা করব সেটা হলো সমষ্টি 1 + x হোল টু দি পাওয়ার n ধরবো।
তারপর হলো সমীকৃত করে x ও n এর মান বের করব। ঠিক আছে, সো কোশ্চেনে যাই দেওয়া থাক না কেন আমরা অলওয়েজ সমষ্টি ধরবো 1 প্লাস x হোল টু দি পাওয়ার n। তাহলে আসেন আমরা একটা করি। তাহলে ধরো তোমাকে এরকম একটা সমষ্টি বাইর করতে বলছে যে 1 প্লাস 3/4 প্লাস 3 ইন্টু 5 ডিভাইড বাই 4 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 5 ইন্টু 7 ডিভাইড বাই 4 ইন্টু 8 ইন্টু 12 প্লাস ডট 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 ইনফিনিটি। বলছে এই ধারাটার সমষ্টি কত, এটা বের করতে বলছে আমাকে। সো আমাকে যদি এরকম ধারার সমষ্টি বের করতে বলে, সো দেখো ভিতরে যাই থাকুক না কেন আমরা কোনো কিছুই কাউন্ট করব না। যদি আমাদের ভিতরে প্লাসের জায়গায় মাইনাস থাকে, স্কয়ার থাকে, ফ্যাক্টোরিয়াল থাকে, সো যাই থাকুক না কেন কোনো সমস্যা নাই, আমি এই যোগফলটাকে ধরে ফেলবো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। তার মানে এই পুরাটার যোগফল ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। এটা ধরে এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n কে এবার ভেঙে দিব। সো আমরা এটাকে ভেঙে দিলে জানি 1 আসবে nx n n minus 1 by 2 factorial x square plus dot 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 dot। সো আমি সমষ্টি ধরবো 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, ধরে আমি ওটাকে ভেঙে দিব, ভেঙে দিয়ে এবার তুলনা করব। তাহলে আমার কোশ্চেনে একটাই কন্ডিশন, সেটা হলো প্রথমে 1 থাকতে হবে। কারণ আমি যেটা ধরছি 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, এটা প্রথমে কি আছে বলতো, 1 আছে। সো এই 1 যদি না থাকে তখন তুমি কোশ্চেনে একটা 1 আনবা, পুরা অঙ্কটা করবা, করে তারপর ফাইনাল অ্যান্সার থেকে 1 মাইনাস করে দিবা যদি কোশ্চেনে 1 না থাকে। কারণ 1 না থাকলে তো আমি সমীকৃত করতে পারবো না। সো আমার এখানে প্রথমে 1 থাকতেই হবে কোশ্চেনে। 1 থাকলে এই লেফট হ্যান্ড সাইডের প্রথম পদ রাইট হ্যান্ড সাইডের প্রথম পদ মিলে গেল, তখন আমি সেকেন্ড পদ আর সেকেন্ড পদ এই দুটাকে সমান ধরতে পারবো, সমীকৃত করতে পারবো। এজন্যই 1 থাকাটা খুবই ইম্পর্টেন্ট, 1 থাকতেই হবে। সো সেকেন্ড পদ আর সেকেন্ড পদ সমান হবে, তাহলে nx সমান 3/4। এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম 3/4n। ওকে, একইভাবে এই 3 নাম্বার পদ আর এখানকার 3 নাম্বার পদ সমান ধরবো, তাহলে n minus 1/2 factorial x square is equal to হবে 3 into 5 4 into 8। তাহলে এখান থেকে এবার x এর মানটা বসায় দিই, n minus 1 2 factorial এর মান হলো 2, x এর মান বসালে 3 3 9 4 4 16 n স্কয়ার। এখানে গুণ দিয়ে দাও, আচ্ছা গুণ দাও দরকার নেই, এভাবে রেখে দাও। সো এবার দেখো এখানকার 2 আর 16 মিলে 16 দুগুণে 32, 4 8 32, সো পুরোটা চলে যায়। এই পাশে 9, এই পাশে 3 কাটা যায়, এখানে একটা 3 থাকে, উপর থেকে একটা n আর n স্কয়ার কাটা যায়, এখানে একটা n থাকে। ঠিক আছে, সো আমার এখানে থাকতেছে 3n minus 3, আর নিচে nটা ওই পাশে গুণ দিলে 5n চলে আসবে। ঠিক আছে, সো এখান থেকে এখন মান বাইর করে ফেলবো আমরা। তাহলে আমার এখান থেকে n এর মান আসতেছে -3/2। ওকে, এই যে n এর মান পেয়ে গেলাম। এই n এর মান এবার এখানে বসায় দাও, এই জায়গায় বসায় দিলে আমি x এর মান পেয়ে যাব। তাহলে 3 4 -3/2, সো 3 3 চলে গেল, 4 2 কাটা গেলে 2 থাকে, তাহলে x এর মান চলে আসলো -1/2। সো এখন সমষ্টি আমি কি ধরছি, আমি সমষ্টি ধরছি 1 প্লাস x হোল টু দি পাওয়ার n। তাহলে আমি এখন এখানে মান বসাই দিব, x এর মান হলো -1/2 আর n এর মান হলো -3/2। সো এটা এখন ক্যালকুলেশন করতে হবে, -1/2 করলে এখানে শুধু হাফ থাকে, আর হলো -3/2। সো আমরা জানি -3/2 মাইনাসের জন্য উল্টায় যাবে, তাহলে 2 টু দি পাওয়ার হবে 3/2। ঠিক আছে, সো আমরা এটাকে আবার লিখতে পারি 2 কিউব হাফ, তাই তো নাকি? সো 2 কিউব মানে 8 √8।
তাহলে এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই পুরো ধারাটার যোগফল আসবে √8। ওকে, এই ধরনের অঙ্ক প্রায় আসতে দেখা যায়, খুবই ইম্পর্টেন্ট। এখন ধরো তোমার এখানে প্রথমে 1 ছিল না, যে ভাই আমার ধারাটা এই জায়গা থেকে শুরু হয়েছে, 3/4 থেকে শুরু হয়েছে, তাহলে আমি অঙ্কটা করার সময় প্রথমে একটা 1 দিয়ে নিব, এই 1 যোগ করে নিব। হ্যাঁ, যোগ করে পুরো অঙ্কটা সেম প্রসেসে করব, করে লাস্টে এই √8 থেকে -1 করে দিব, তখন অ্যান্সার হবে √8 -1। বুঝতে পারছো? সো এই ধারার সমষ্টি বাইর করতে গেলে প্রথমে 1 থাকতেই হবে, নইলে আমি দুই পাশে সমীকৃত করতে পারবো না। ঠিক আছে, ওকে। সো এই গেল আমাদের ধারার সমষ্টি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে মোটামুটি কম বেশি সব জায়গায়। ওকে, কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে আমরা এই নিয়মে করে দিয়ে চলে আসবো রিটেনে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে এন এর মান বাইর করবো, তারপর এক্স এর মান এক্স এর মান বসায় বাইক তারপরে। করব, এক্স এর মান বাইক করে যে 1 + x হোল টু দি পাওয়ার n, যদি আমার এখানে মাইনাসও থাকতো তাও আমি এভাবেই করব। তার মানে এখানে ধারাতে যাই থাকুক না কেন কোনো সমস্যা নাই, তুমি 1 + x হোল টু দি পাওয়ার n ধরবা। ঠিক আছে, সো ভিতরে এক্স এর মান n এর মান অটোমেটিক ঠিকই চলে আসবে। দেখো এক্স এর মান কিন্তু নেগেটিভ চলে আসছে। তার মান নেগেটিভ থাকলে আমরা নেগেটিভ মান নিয়েই ধরবো তাহলে। না না, কিছু তার করার দরকার নেই, তোমার এখানে ইয়াতে ধারাতে যাই থাকুক না কেন তুমি অলওয়েজ এটাই ধরবা, 1 + x হোল টু দি পাওয়ার n নি ধরবা। ধরলে তারপর তুমি হিসাব করবা, হিসাব করলে তোমার অটোমেটিক ওরাই তোমার মানটা ঠিক চলে আসবে, মাইনাস আসলে মাইনাস আসবে, প্লাস আসলে প্লাস আসবে। ঠিক আছে, সো যাই থাকুক 1 + x হোল টু দি পাওয়ার n এটাই ধরবো আমরা। ওকে, টাইপ 6, এটা হলো সাংখ্যমান বৃহত্তম পদ। কি কি যে বাংলা, সাংখ্যমান বৃহত্তম পদ। ওকে, প্রসেসটা আমি আগে বলে দিই, যে আমাদের একটা জায়গা থেকে তোমাকে যদি বৃহত্তম পদ বাইক করতে বলে, তাহলে প্রথমে আমরা সেখান থেকে tr+1 ডিভাইড বাই tr, ঠিক আছে, এটা আমরা আগের লেকচারে দেখছি, এটা সূত্র হলো n - r+1 ডিভাইড বাই r, আর এখানে হবে x/a। ঠিক আছে, এইটা এইটা ইজ ইকুয়াল টু 1 ধরবো, ধরে এখান থেকে আমরা r এর মান বের করব। ঠিক আছে, প্রসেসটা আমরা বলতেছি, যে সাংখ্যমান বৃহত্তম পদ বললে আমরা ফার্স্টে এই অনুপাতটাকে 1 ধরবো, 1 ধরে r এর মান বের করব, এরপর এই r এর মানটা কি আসে সেটা দেখব। যদি r ইজ ইকুয়াল টু আমাদের দশমিক সংখ্যা চলে আসে, হলে পরবর্তী পদই বৃহত্তম। ঠিক আছে, দশমিক সংখ্যা চলে আসলে পরবর্তী পদই বৃহত্তম। আর 2 নাম্বার, r ইকুয়ালস টু যদি আমাদের কখনো পূর্ণ সংখ্যা চলে আসে, তাহলে পূর্ণ সংখ্যা হলে ওই পদ এবং পরবর্তী পদ উভয়ই বৃহত্তম। ঠিক আছে, ওকে। এখন এটা দিয়ে আসলে কি বোঝায়, যে ভাই সাংখ্যমান বৃহত্তম পদ বলতে কি বোঝায়? আমরা স্টেপটা দেখলাম, যে যেভাবে আমরা অঙ্কটা করব সেটা আমি দেখলাম জাস্ট। সো ধরো তোমাকে আমি বললাম যে ভাইয়া 1 + x হোল স্কয়ার, সো এরকম যখন হোল স্কয়ার থাকবে তখন এটাকে ভেঙে দিলে আমরা জানি 1 + 2x + x² এরকম একটা আসবে। সো এই বিস্তৃতিতে, এই দ্বিপদী বিস্তৃতিতে কোন পদের মানটা হাইয়েস্ট হবে? এখন ভাই পদের মান যদি হাইয়েস্ট করতে হয় তাহলে আমার x এর একটা মান জানা থাকতে হবে। ধরো আমি তোমাকে x এর একটা মান দিয়ে দিলাম, আমি ধরো x এর মান দিয়ে দিলাম 10। সো x এর মান যদি 10 দিয়ে দিই, তাহলে দেখো প্রথম পদের মান আসে কত, 1, দ্বিতীয় পদের মান আসে কত, 20, তৃতীয় পদের মান আসে কত বলো তো, 100। সো এই যে তখন তুমি বলবা যে 3 নাম্বার পদটা হবে তখন বৃহত্তম। এখন আমি যদি x এর মান 10 না দিয়ে আমি x এর মান যদি হাফ দিতাম, ধরো x এর মান দিছে হাফ,
তাহলে x এর মান হাফ দিলে প্রথম পদের মান হলো 1, দ্বিতীয় পদের মান হলো কত বলতো, 2 কাটা যাবে, এটাও 1, আর তৃতীয় পদের মান হবে কত বলতো, 1/4। তখন দেখো প্রথম পদ আর দ্বিতীয় পদ এই দুইটা পদ হবে কি বলতো, বৃহত্তম। সো দেখেন কোন পদটা বৃহত্তম এটা কিন্তু ফিক্সড কিছু না। এমন না যে যার পাওয়ার বেশি ওই বৃহত্তম পদ হবে, এমন কোনো কিছু না। সেটা পুরাটাই ডিপেন্ড করবে আমাদের এক্স এর উপর। এখন এখানে তো আমি পাওয়ারটা নিছি ধনাত্মক পূর্ণ সংখ্যা হোল স্কয়ার, এজন্য আমাদের এই দ্বিপদীটা শেষ হইছে। কিন্তু আমি যদি সেম জিনিসই আমি যদি নেগেটিভ নিতাম, পাওয়ারটা নেগেটিভ নিতাম, তখন ওই দ্বিপদী কিন্তু আবার শেষ হয় না, অসীম পর্যন্ত চলে যাবে। সো তখন কিন্তু মনে রাখো, তখন এই পাওয়ার যদি নেগেটিভ হয় এবং সেখানে যদি তোমাকে এক্স এর মান পূর্ণ সংখ্যা দেয়, যেমন আমি যদি বলি যে এক্স এর মান 10, তখন কিন্তু বের করাটা খুব টাফ হয়ে যাবে। কেন? কারণ ভাইয়া এক্স এর মান পূর্ণ সংখ্যা হইলে পাওয়ার যত বেশি হবে তত বেশি, মানে মানটা তত বড় হবে, তার মানে মানটা আস্তে আস্তে এদিকে বাড়তে থাকবে। সো মনে রাখো পাওয়ার যখন নেগেটিভ হয় তখন পূর্ণ সংখ্যা দিলে বৃহত্তম পদ পাওয়া যায় না, কিন্তু তখন যদি আমি একটা ভগ্নাংশ দিই তখন আবার দেখো বৃহত্তম পদ পাওয়া যাবে। কারণ তখন এই যে দেখো প্রথমটাই হবে বৃহত্তম পদ, কারণ এরপর তুমি যতই মান বসাও না কেন এই যে মান আস্তে আস্তে কমতে থাকবে, হাফ, 1/4, 1/8, 1/16, এই যে মানটা আস্তে আস্তে কি হবে বলো, কমতে থাকবে। সো মনে রাখো এই জিনিসটা একটু মনে রাখো, পাওয়ার যখন পজিটিভ পূর্ণ সংখ্যা হবে তখন এক্স এ কোনো মানের জন্যই প্রবলেম নাই, আমি যে কোনো মানের জন্য হাইয়েস্ট মান পাবো। কিন্তু পাওয়ার যখন আমাদের নেগেটিভ হবে তখন পূর্ণ সংখ্যার জন্য মান পাওয়া যায় না, ভগ্নাংশের জন্য মান পাওয়া যায়। ঠিক আছে? সো আমাদের অঙ্কটা বেশিরভাগ ক্ষেত্রে এই কম্বিনেশনে দেয়, পাওয়ারটাও দেয় নেগেটিভ আবার এক্স এর মানও দেয় ভগ্নাংশ। সো এই কম্বিনেশনে অঙ্কটা দিয়ে দেয়। ওকে, সো অঙ্ক যখন দিবে তখন আমি বলছি ফার্স্টে হলো টি আর প্লাস 1/TR, এটা বাইক করবা, এটা বাইক করে যেটা পাবা সেটাকে তুমি 1 ধরবা, 1 ধরে এখান থেকে আর এর মান বের করবা, আর এর মান কি আসে তার উপর ডিপেন্ড করবে যে কোন পদটা বৃহত্তম। সো আসো একটা উদাহরণ দেখি। ঠিক আছে, এই যে কোনটা বৃহত্তম পদ সেটা বের করতে বলছে এবং এক্স এর একটা মান দেওয়া আছে। সো পাওয়ার যেহেতু নেগেটিভ আছে -10, সো দেখো এক্স এর মানটা ওরা ভগ্নাংশই দিছে। ওকে, সো ভাইয়া বলছি যখনই বৃহত্তম পদ আসবে তখন আমরা ফার্স্টে হলো যে কোনো দুইটা পদে অনুপাত বের করে ফেলবো। সো অনুপাতের সূত্র হলো n মাইনাস আর, এখানে n হলো -10, n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু এক্স বাই এ। এখানে এক্স মানে হলো দ্বিতীয় পদ বাই প্রথম পদ, সো দ্বিতীয় পদের চিহ্ন সহ নিতে হবে, তাহলে -3x/2। ওকে, সো এটা যখন বের করব এখানে আবার আমরা কি করব, এক্স এর মানটাও বসায় দিব। সো আমার এখানে আসতেছে -9 মাইনাস আর ডিভাইডেড বাই আর, আর এখানে -3 এক্স এর মান আমি বসায় দিচ্ছি 1/5 আর 2। ঠিক আছে, সো এই পাশে মাইনাস ও সামনে মাইনাস দুইটা গুণ হয়ে গেল, গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে 9 প্লাস আর ডিভাইড বাই আর, আর এখানে হয়ে গেল আমাদের কত বলো তো, 3, 5 দুগুণে 10। ওকে, সো এই যে মানটা পাইছি এই মানটাকে এখন আমরা কি করব, এই মানটাকে আমরা এখন 1 ধরব। সো অতএব tr প্লাস 1/tr ইকুয়ালস টু 1, তাহলে আমি এই মানটা পাইছি সেটা হলো 9 প্লাস আর বাই আর 3/10 ইকুয়ালস টু 1। সো এখান থেকে আসে 3 নং 27, 3r ইকুয়ালস টু 10r। সো এখান থেকে আমরা পাচ্ছি 7r ইকুয়ালস টু 27। সো এখান থেকে একটু আর মানটা বলো তো কত আসে, 27/7, 27/7 একটু পয়েন্টে বলো তো কত আসে।
3.85 3.85। সো দেখো আমি আর এর মানটা কি পাইছি ভাইয়া, আমি আর এর মানটা পাইছি দশমিক। সো এটা আমি অলরেডি লিখে দিছি যে যখন তুমি আর এর মানটা দশমিক পাবা, দশমিক পাইলে পরবর্তী পদটাই হবে বৃহত্তম। তার মানে 3.85 না, এটা ঠিক পরের পদটাই হবে বৃহত্তম। আর যদি পূর্ণ সংখ্যা পাইতাম তাহলে ওই পদটা হইতো এবং তার পরেরটা হইতো, মানে দুইটা পদ হইতো বৃহত্তম। তার মানে আমি এভাবে আর এর মান বাইক করছি, আর এর মান বাইক করার পর আমি দেখলাম যে এটা আসছে 3.85। তাহলে পরবর্তী পদ কোনটা? 4 নাম্বার পদ। তাহলে এই 4 নাম্বার পদ হবে বৃহত্তম। এই যে এটাই অ্যান্সার, শেষ। কোন পদটা বৃহত্তম সেটা বের করতে বলছে, তাহলে এই যে 4 নাম্বার পদ বৃহত্তম। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, এখন ধরো এইভাবে তুমি কোনো অঙ্ক করলা, অঙ্ক করে তুমি ধরো আর এর মান পাইলা 7 সাপোজ। তাহলে 7 যদি হইতো তাহলে 7 নাম্বার পদ এবং 8 নাম্বার পদ হইতো বৃহত্তম। বুঝতে পারছো? সো মনে রাখো দশমিক হইলে পরবর্তী পদটা হবে বৃহত্তম, ইমিডিয়েট পরেরটা। আর পূর্ণ সংখ্যা হইলে ওইটা তো হবে আর তার পরেরটাও হবে। ঠিক আছে, দুইটা পদ হবে বৃহত্তম। হ্যাঁ, ম্যাথটা আবার দেখান। ওকে, সো ম্যাথটা হলো আমাদের এটা, যে আমাদের একটা বিস্তৃতিতে বৃহত্তম পদ বের করতে বলছে। সো বৃহত্তম পদ বের করতে বললে ফার্স্টে আমরা টিআর প্লাস 1 ডিভাইড বাই টিআর দুইটা পদে অনুপাত বের করে ফেলবো। n মাইনাস আর প্লাস 1 বাই আর এক্স বাই এ, এখানে চিহ্ন সহ আসবে, সব চিহ্ন সহ আসবে। হ্যাঁ, তারপর তুমি এখানে এক্স এর মান বসায় দিবা। সো এক্স এর মান বসায় দিলাম, বসায় দিয়ে আমি টিআর প্লাস 1 বাই টিআর এই মানটা পেয়ে গেলাম। তারপর এটাকে আমরা 1 ধরবো, 1 ধরে আর এর মান পেয়ে যাব। সো 1 ধরে আর এর মান যেটা পাবো, এই মানটা দেখবো যে এই মানটা কেমন আসছে। যদি দশমিক আসে তাহলে পরবর্তী পদ হবে বৃহত্তম, আর যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে ওইটা তো হবে হবে তার পরেরটাও হবে বৃহত্তম। বইতে দেয়া n এর মান যদি নেগেটিভ আসে তাহলে -1 ধরতে হবে। ওইটা ওটা ওরা ওইভাবে করছে। ঠিক আছে, ওরা তো বিভিন্ন এক একটার জন্য এক একটা নিয়ম ধরে করছে, তো ওইভাবে করার দরকার নেই। ঠিক আছে, আমি একবার হলো পজিটিভ নেগেটিভ সবার জন্য নিয়মটা দেখাই দিছি। যে নিয়মটা দেখাইলাম এটা প্লাস মাইনাস কোনোটা সবার জন্যই কাজ করবে। বুঝতে পারছো? যে নিয়মটা ভাইয়া বলে দিছি এটা সবার জন্যই কাজ করবে, পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ। ঠিক আছে, তারপর এক্স এর মান পজিটিভ, এক্স এর মান ভগ্নাংশ, এক্স এর মান নেগেটিভ, সবার জন্যই কাজ করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর বইতে তো হলো তোমার এক একটার জন্য কন্ডিশন ওয়াইজ আলোচনা করছে, এই জন্য ওরা এক একটার জন্য এক একটা ধরতে বলছে। ওকে, টাইপ 7 এ আসো সমষ্টি। সমষ্টিতে আমরা সাব টাইপ 1 দেখব, এটা হলো সহগের সমষ্টি। ঠিক আছে, সহগের সমষ্টি তোমাকে বের করতে বলতে পারে। তার মানে তোমাকে ধরো যে এরকম কোশ্চেন বললো যে 2x প্লাস 3y স্কয়ার হোল টু দি পাওয়ার 10 এ বিস্তৃতিতে পদগুলোর সহগের বীজগাণিতিক সমষ্টি কত? এটা হলো কোশ্চেন। তার মানে এখানে দেখো হোল পাওয়ার যেহেতু 10 আছে, তার মানে পদ পাবো কিন্তু 11টা। এই 11টা পদের 11টা সহগ হবে, এই 11টা সহগে বীজগাণিতিক যোগফলটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, এই 11টা পদে বীজগাণিতিক সমষ্টি বের করতে বলছে। সো আমাকে যদি এরকম সহগের সমষ্টি বের করতে বলে তাহলে লজিকটা তুমি খেয়াল করো যে কিভাবে করব এটা। যে ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া a প্লাস বি হোল স্কয়ার, এখানে পদগুলোর সহগের সমষ্টি কত? তাহলে তুমি এটাকে ভেঙে দাও, ভেঙে দিলে দেখা যাচ্ছে যে আমার a স্কয়ার 2ab b স্কয়ার আসতেছে। তার মানে প্রথম পদের সহগ হলো 1, দ্বিতীয় পদের সহগ হলো 2, আর তৃতীয় পদের সহগ হলো
3, তাহলে এই যে দেখো সরি 1, তৃতীয় পদের সহগ হলো 1। সো এই সহগে সমষ্টি হচ্ছে 4, এটাই হবে তখন a প্লাস b হোল স্কয়ার সহগে বীজগাণিতিক সমষ্টি। ঠিক আছে, এন্ড তুমি চিন্তা করো এই জিনিসটা আমি বড় হইলে কিভাবে করতে পারি, তার মানে দ্বিপদী যেটা বড় হয়। চিন্তা করে দেখো যে আমাকে চাইছে সহগের সমষ্টি। সো আমি যদি সহগ বের করতে চাই তাহলে আমার যেটা করতে হবে সেটা হলো চলকগুলোকে গায়েব করে দিতে হবে। তার মানে আমি যদি সহগ মানে 2 পাইতে চাই, সো 2 পাইতে চাইলে a আর b কে গায়েব করে দিতে হবে। সো এই a আর b কে যদি আমি গায়েব করে দিই তাহলে a আর b এর জায়গায় শূন্য বসানো যাবে না, কারণ শূন্য বসাইলেই পুরোটা শূন্য হয়ে যাবে। সো গায়েব করে দিতে হলে তখন যেটা করতে হয় সেটা হলো এই চলকের জায়গায় 1 বসায়া দিতে হয়। তুমি চিন্তা করো আমি যদি a স্কয়ার জায়গায় 1 বসাই তাহলে দেখো শুধু সহগ চলে আসবে, আবার a এর জায়গায় 1 b এর জায়গায় 1 তখন দেখো শুধু সহগ চলে আসবে, আবার b স্কয়ার জায়গায় 1 মানে 1 স্কয়ার তার মানে 1 চলে আসবে। তাহলে কোথাও থেকে যদি আমি সহগ পেতে চাই তাহলে আমি চলককে কি করব 1 বসায় দিব। এখন ভাইয়া এই বিস্তৃতিতে 1 বসানো যে কথা, আপনি যদি ডাইরেক্ট দ্বিপদীতে 1 বসান, যে আমি a এর জায়গায় 1 বসাবো b এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 + 1 হোল স্কয়ার, তখনও দেখো 2 স্কয়ার 4, ঠিক একই যোগফলটা পাওয়া যায়। বুঝতে পারছো? সো যখনই তোমাকে এরকম সহগে বীজগাণিতিক সমষ্টি বের করতে বলবে, তুমি চলকের মান 1 সেটা দ্বিপদীতে বসায় দিবা, কারণ একই অ্যান্সার আসবে। ঠিক আছে, সো এটাই আমি উপরে লিখে দিচ্ছি যে চলকের মান 1 বসাইতে হবে। সো যখন আমাকে এরকম সহগের সমষ্টি বের করতে বলবে তাহলে এই সহগের সমষ্টিতে আমরা কি করব, দ্বিপদীতে চলকের জায়গায় 1 বসায় দিব। তার মানে x এর জায়গায় 1, y এর জায়গায় 1 হোল টু দি পাওয়ার 10, তাহলে আমার আসতেছে 5 টু দি পাওয়ার 10। এটাই হলো আমাদের টোটাল সহগগুলোর যোগফল হবে। ঠিক আছে, এই যে অ্যান্সার। বুঝতে পারছি? চলকের জায়গায় 1 বসায় দিব, সেটা আবার দ্বিপদীতেই বসাবো, তাহলে একই অ্যান্সার আসে। ওকে, তাহলে এখন যদি আমাকে কেউ বলে যে ভাইয়া ধরেন আমাকে এরকম বলছে যে x - 3y + 5z³ হোল টু দি পাওয়ার 7, এখানে সহগের সমষ্টি বের করতে বলছে। কোনো সমস্যা নাই, আপনি সহগের সমষ্টি বের করতে বললেই চলকের জায়গায় 1 বসায় দিবেন। তাহলে x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো, z এর জায়গায় 1 বসাবো, এবং মনে রাখবো এই 1 বসানোর সময় কোনো চিহ্ন চেঞ্জ হবে না, যেরকম চিহ্ন থাকে সেরকম চিহ্নই বসবে। তাহলে আমার এখানে আসতেছে 1 - 3 + 5 হোল টু দি পাওয়ার 7, তাহলে 6, তার মানে 3 টু দি পাওয়ার 7, এটাই হবে তখন আমাদের সহগের সমষ্টি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন এখানে? ওকে, সাবটাইপ 2 হলো পদের সমষ্টি। সো পদের সমষ্টি যদি আমাদের এখন বের করতে বলে তাহলে একটু একটা লজিক্যাল জিনিস দেখতে হবে একটু, সেটা হলো যে ধরো a + b হোল কিউব, তাহলে এটাকে ভেঙে দিলে কি হয় সেটা আমরা জানি, a³ 3a² b 3ab² b³। সো এটা হলো 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ, এটা 4 নাম্বার পদ। সো আমি কি করলাম, বিজোড় পদগুলোকে একসাথে লিখলাম আর জোড় পদগুলো একসাথে লিখলাম। তাহলে এটা হলো বিজোড় পদগুলোর যোগফল, তার মানে এটা হলো বিজোড় পদের সমষ্টি, আর এগুলো হলো জোড় পদগুলোর সমষ্টি। যেহেতু একসাথে লিখছি তাহলে সমষ্টি বোঝাবে। ঠিক আছে ভাই কি করে বুঝলাম ওইগুলা চোর আর এগুলা বিজোড়? এই বেটা, এটা 1 নাম্বার পদ না, এটা কয় নাম্বার পদ? 2 নাম্বার ও পদ, স্যার, এটা 3 বিজোড় নাম্বার। পদগুলা ঠিক। হ্যাঁ হ্যাঁ,
আমি বলছি মানগুলো কিছু। না না না, পদ পদ কত নাম্বার পদ সেটা। ওকে, সো এখন আমি যদি একটা কাজ করি সেটা হলো এই a প্লাস বি, এটার জায়গায় আমি কি করলাম, প্লাসের জায়গায় মাইনাস নিয়ে নিলাম। তাহলে সূত্রটা কি হয় সেটা অলরেডি আমরা জানি, যে 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। ওকে, এখানেও আমি কি করলাম, বিজোড় পদগুলো একসাথে করে ফেললাম, আর জোড় পদগুলো একসাথে করে ফেললাম। তাহলে জোড় পদগুলো একসাথে করলে দেখো একটা মাইনাস চলে আসতেছে, তো মাইনাসটা কমন নিয়ে ফেললাম। তাহলে এবার তাকায় দেখো এখানে এই জিনিসটা হলো আমাদের বিজোড় পদগুলোর সমষ্টি, যোগফল যেহেতু যোগ আছে। আর এই জিনিসটা এখন কি বলতো, জোড় পদের সমষ্টি। তাকায় দেখো আমি এ প্লাস বি প্লাস দিয়ে যখন করছি তখনও বিজোড় পদ যা আসছে এখনো বিজোড় পদ কিন্তু সেম সেম আসছে, আবার তখনও জোড় পদ যা ছিল এখনো জোড় পদ কিন্তু তাই আছে। কিন্তু পার্থক্যটা হইলো যখন আমার দ্বিপদীতে প্লাস ছিল তখন বিজোড় পদের সমষ্টি আর জোড় পদের সমষ্টি মাঝখানে কি ছিল, প্লাস হবে। আর যখন আমার মাইনাস হবে দ্বিপদীতে তখন বিজোড় পদ আর জোড় পদগুলা সেম সেম পদগুলাই থাকবে, খালি মাঝখানে কি চলে আসবে বলতো, মাইনাস চলে আসবে। সো এটাই হলো আমাদের লজিক, যে একটা দ্বিপদীতে তুমি যদি চিহ্ন চেঞ্জ করো বিজোড় পদ আর জোড় পদগুলো চেঞ্জ হয় না, খালি এদের সমষ্টির মাঝখানে মাইনাস চলে আসে। বুঝতে পারছি, এদের সমষ্টির মাঝখানে কি চলে আসে বলতো, মাইনাস চলে আসে। ও আমি একটা অঙ্ক দেখাই, অঙ্ক দেখাইলে তখন হলো যে তোমরা একটু ডিটেলস বুঝতে পারবে যে অঙ্কগুলো কিভাবে আসে। আমাদের বললো যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এ s1 হলো বিজোড় পদের সমষ্টি, মানে বিজোড় পদের সমষ্টিকে s1 দিয়ে বুঝাইছে, আর s2 দিয়ে বুঝাইছে হলো জোড় পদের সমষ্টি। হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার এন এটা সমান নাকি s1 স্কয়ার মাইনাস s2 স্কয়ার। ঠিক আছে, এটা আমাদের দেখাইতে বলছে। ওকে, সো দেখো আমাদের ওরা বলেই দিছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন কে যখন আমি ভাঙবো তখন আমার বিজোড় পদগুলো হবে s1, জোড় পদগুলো হবে s2। তাহলে এখন অলরেডি আমরা জানি যে ভাইয়া একটা দ্বিপদীতে যখন মাঝখানে প্লাস থাকে তখন প্রথমে হবে বিজোড় পদ, পরে হবে জোড় পদ, আর মাঝখানে থাকবে কি বলতো, প্লাস। তাই না, প্রথমে তো বিজোড় পদ থাকে, এই যে এটা প্রথমে থাকে বিজোড় পদ, পরবর্তীতে থাকে জোড় পদ, আর মাঝখানে যোগ চিহ্ন হয়। এখন সেম দ্বিপদীটা তুমি কি করলা, দ্বিপদীতে তুমি প্লাসের জায়গায় মাইনাস নিয়ে আসলা, প্রশ্নে মাইনাস না আমি নিয়ে আসলাম। তো আমরা জানি যদি আমরা প্লাসের জায়গায় মাইনাস নিয়ে আসি কোনো কিছুই চেঞ্জ হবে না, তার মানে এখানকার s1 এখানকার s1ই থাকবে, এই জোড় পদগুলাই থাকবে, খালি মাঝখানে প্লাসের জায়গায় কি হয়ে যাবে বলতো, মাইনাস হয়ে যাবে। কোনো পদ চেঞ্জ হয় না মাইনাস আনলে, খালি চিহ্ন চেঞ্জ হয়। ওকে, সো এখন দেখো আমাদের প্রমাণ করার জন্য আমরা কি করলাম, 1 আর 2 কে গুণ দিয়ে দিলাম। তাহলে 1 আর 2 কে গুণ করলে এখানে দেখো এখানে আছে 1 প্লাস এক্স, এখানে আছে 1 মাইনাস এক্স, গুণ হয়ে হবে 1 মাইনাস এক্স স্কয়ার, পাওয়ারটা ঠিক থাকবে। এখানে আছে s1 প্লাস s2, নিচে আছে s1 মাইনাস s2, তাহলে হয়ে যাবে s1 স্কয়ার মাইনাস s2 স্কয়ার। এই যে এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, সিম্পল অঙ্ক, বুঝতে পারছি কিনা? তাহলে এখান থেকে দেখো বুয়েট কি অঙ্ক দিছে। তবে বুয়েটের একটা অঙ্ক দেখেন, সেটা বুয়েট বলছে যে 2x প্লাস 3y হোল টু দি পাওয়ার 5a, x ইকুয়ালস টু হলো 3/2 আর y ইকুয়ালস টু হলো 2/3 হলে দেখাও যে বিস্তৃতির বিজোড় পদের সমষ্টি জোড় পদের সমষ্টি
অপেক্ষা এক বেশি, এটা দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে একটা দ্বিপদী দিয়ে বলছে এক্স এর মান ওয়াই এর মান দিয়ে দিছে, দিয়ে আমাকে বলছে যে বিজোড় পদগুলোর যোগফল নাকি জোড় পদগুলোর যোগফল অপেক্ষা এক বেশি হবে। ওকে, সো আমরা জানি যে ভাইয়া আমাদের যদি কোনো দ্বিপদীতে মাঝখানে প্লাস থাকে তাহলে প্রথমে হবে বিজোড় পদগুলোর সমষ্টি, তারপর হবে জোড় পদগুলোর সমষ্টি। তাহলে ধরো তুমি বিজোড় পদগুলোর সমষ্টিকে আমরা ভাইয়া বিজোড় পদগুলোর সমষ্টিকে ধরেন আমরা S1 ধরলাম, আর জোড় পদগুলোর সমষ্টিকে ধরেন আমরা S2 ধরলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা সমান কি হবে বলতো, বিজোড় পদগুলোর সমষ্টি যোগ জোড় পদগুলোর সমষ্টি। আমরা এটা পেয়ে গেলাম। ওকে, এখন আমরা জানি সেম জিনিস যদি আমরা এখন প্লাসের জায়গায় মাইনাস আনি, সেম জিনিস যদি আমি এখন প্লাসের জায়গায় মাইনাস আনি তাহলে বিজোড় পদগুলোও সেম থাকবে, জোড় পদগুলো সেম থাকবে, মানে S1 S2 সেম থাকবে, খালি প্লাসের জায়গায় কি চলে আসবে, মাইনাস চলে আসবে। সো এই জায়গায় আমি এখন x এর মানটা বসায় দিব, x এর মান বসাবো হলো 3/2, y এর মান বসাবো 2/3। তাহলে এখানে এখানে আমি যদি এখন x এর মান বসায় দিই তাহলে x এর মান হলো 3/2, y এর মান হলো 2/3 হোল টু দি পাওয়ার হচ্ছে 5 ইকুয়ালস টু আমার আসতেছে S1 মাইনাস S2। তাহলে এখান থেকে দেখো 2 2 চলে গেল, 3 3 চলে গেল, থাকে কত 3 2, 3 2 মানে হলো 1, তার মানে 1 টু দি পাওয়ার 5 মানে 1। তাহলে 1 ইকুয়ালস টু আসতেছে S1 মাইনাস S2। তাহলে এখান থেকে আমরা এখন পাচ্ছি যে S1 ইজ ইকুয়াল টু হবে 1 প্লাস S2, এই যে এটা পেয়ে গেলাম। এখন দেখো S1 টা কি ধরছিলাম, S1 ধরছি হলো বিজোড় আর S2 ধরছে কি জোড়। তাহলে দেখো S1 টা বিজোড় পদগুলোর যোগফল জোড় পদগুলোর যোগফল অপেক্ষা এক বেশি, এই যে প্রমাণিত। বুঝতে পারছো? সো দেখো এই প্রমাণটা কিন্তু ওই যে প্লাসেরটা থেকে আসবে না। তুমি যদি প্লাসে এখানে এখন এক্স আর ওয়াই এর মান বসায় দাও, দেখো কেমন আসতো। তাহলে আমি প্লাসে এখানে যদি এখন এক্স আর ওয়াই বসায় দিতাম তাহলে দেখেন এই যে এরকম আরো বিদ্যুৎ হয়ে যেত। এটা 5 ইকুয়ালস টু হচ্ছে S1 প্লাস S2। তাহলে যে 2 2 কাটা 3 3 কাটা, এটা হতো 5 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু S1 প্লাস S2। তাহলে এখান থেকে দেখো ওই প্রমাণটা আসতো না। সো তোমাকে তখন এই জিনিসটা জানতে হবে যে ভাইয়া আমরা যে কোনো দ্বিপদীতে প্লাসের জায়গায় মাইনাস বসায় দিলে পদগুলো সব সেম থাকে, খালি বিজোড় পদ মাইনাস জোড় পদ হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখো ওইখান থেকে আমার প্রমাণটা চলে আসছে, বিজোড় পদগুলোর সমষ্টি জোড় পদগুলোর সমষ্টি অপেক্ষা এক বেশি। বুঝতে পারছি? সো এটা হলো পদের সমষ্টি, এটা মাথায় রাখবা যে পদগুলোর সমষ্টি সাধারণত কোনো কিছুই চেঞ্জ হয় না, আমাদের খালি প্লাসের জায়গায় মাইনাসটা বসে যায়। ও, কার কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? ওকে, এরপর আমাদের সহগে কিছু অঙ্ক আছে, ওইটা দিয়ে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কিছু সহগে ম্যাথ। ওকে, টাইপ 8। সো টাইপ 8 হবে আমাদের সহগ সংক্রান্ত প্রমাণ। এগুলো এক সময় প্রচুর ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ, বর্তমানে এগুলো তেমন একটা আসে না। সো সহগ সংক্রান্ত প্রমাণের ক্ষেত্রে আমরা বেসিক যে জিনিসটা মনে রাখবো সেটা হলো আমাকে যেটাই প্রমাণ করতে বলুক না কেন আমার বেসিক হবে এটা, সেটা হলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। সো দেখো এখানে 1 প্লাস এন এক্স হোল টু দি পাওয়ার এন, এটাকে যদি আমি একদম ডিটেলস সুন্দর করে লিখি তাহলে প্রথমটা কি হবে বলতো, এন সি 0, 1 এর মাথায় হাইয়েস্ট পাওয়ার,
তারপর হবে NC1, 1 এ মাথায় কমবে, x এ মাথায় বাড়বে। তারপর হবে NC2, 1 এ মাথায় কমবে, x এ মাথায় বাড়বে। তারপর হবে NC3, 1 এ মাথায় কমবে, x এ মাথায় বাড়বে। ডট 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 ফাইনালি হবে আমাদের NCN 10 x⁴n। ঠিক আছে, এখন এখানে যে সি গুলা, সো সহগ সংক্রান্ত অঙ্কগুলোতে এই দেখো প্রতিটা সি এর মাথায় এন কমন না, আর এই এনটা কি বলতো, টোটাল পাওয়ার। সো এই জন্য পরবর্তীতে এই সি গুলো লেখার সময় এই এনটা লেখা হয় না। সো সি নট, এটা হলো C1x, এটা হয়ে যাবে C2x², কারণ 1 এর মাথা যাই দিই না কেন সব 1 হয়ে যাবে। এটা হবে C3x³ ডট 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 লাস্টেরটা হবে CN(x⁴n)। বুঝতে পারছি? সো আমাদের এই 1 + x⁴n, এখানে এই সূত্রটাই হলো আমাদের বেসিক। সো মাথায় রাখেন এটা। এই সি দিয়ে যে অঙ্কগুলো আছে এগুলো যখন করতে বললে আমরা সবসময় এই সূত্রটা ইউজ করব, 1 + x⁴n, এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, ওকে। সো আসেন আবার এই সূত্রে মনে রাখো x এর জায়গায় যদি আমি x এর জায়গায় 1 বসায় দিই, তাহলে দেখো কত আসে, এখানে আসে 1 + 1, তার মানে 2n। তাহলে 2n = C0, C1, C2, C3 ডট 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 Cn এরকম চলে আসে। ঠিক আছে, আর মনে রাখো C0 কিন্তু সবসময় 1 হয়, কারণ C0 জিনিসটা কই থেকে আসছে, ওই যে NC0। NC0 মানে কি, কোনো কিছু থেকে তুমি কিছুই নাও নাই, তো এটার মান কিন্তু সবসময় কি বলতো, 1। সো এখান থেকে অনেক সময় এই প্রমাণটা অবজেক্টিভে আসে, যে এরকম ডাইরেক্ট বলে দেয় যে C1, C2, C3 ডট 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 Cn এই মানটা কত, তখন এই মানটা হবে এই যে 2n - 1। বুঝতে পারছো? সো এই লাইনটা সবসময় অবজেক্টিভে দেয় অনেক সময় আর কি। হ্যাঁ, সেটা একটু মাথায় রাখবা, এমসিকিউ। ওকে, আসলে আমরা একটা অঙ্ক দেখি। এগুলো এক সময় প্রচুর আসতো, তবে গত অনেক বছর ধরে আসে না। ঠিক আছে, তাও আমাদের কেতাবে বইতে আছে, এসইউ বইতে আছে, সো এই জন্য আমরা অঙ্কটা একটু দেখি। ওকে, বলছে 1 + x⁴n এ বিস্তৃতি হতে এই মানগুলো বাইক করতে বলছে। 1 নাম্বার ধরো C0² C1² C2² প্লাস ডট 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 Cn², এটা মান বাইক করতে বলছে। 2 নাম্বার C0 C1 C1 C2 C2 C3 ডট 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 Cn - 1 Cn, এটা মান বাইক করতে বলছে। ঠিক আছে, তো এরকম ধরো বিভিন্ন রাশি মান তোমাকে বাইক করতে বলতে পারে। সো দেখ, আমি জাস্ট এই দুইটা দিয়ে তোমাকে মেইন কাহিনীটা বুঝাই দিই, তাহলে তুমি পারবা। সো ভাইয়া বলছে এরকম সি এর অঙ্ক যখনই দেখবা তখনই তোমার বেসিক হলো এই লাইনটা, সেটা হলো 1 + x⁴n, সেটা হলো C0 C1x C2x², C3x³ Cn (x⁴n). এটা কই থেকে আসছে, এটা ওই যে ওই মেইন দ্বিপদী থেকে আসছে। ঠিক আছে, সো আমরা যখনই আমাকে কোনো মান বাইক করতে বলবে তখনই আমরা ফার্স্টে এই লাইনটা লিখে ফেলবো, 1 নম্বর অঙ্ক। তাহলে আমাদের হলো 1 + x⁴n, সেটা হবে C0 C1x C2x² ডট 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 ডট, এখানে চলে আসলো Cn (x⁴n). ওকে, এটা লিখবা ফার্স্টে একবার। হ্যাঁ, এটা লেখার পর এরপর কি করবা, এই দ্বিপদীটাকে উল্টায় দিবা। তাহলে 1 + x, এটাকে উল্টায় দিবা, এটাকে উল্টায় আমরা লিখলাম x + 1,
দেখো উল্টায় দিলে দ্বিপদীতে তেমন একটা চেঞ্জ আসবে না, কিন্তু এই জায়গায় চেঞ্জ আসবে। তাহলে এই জায়গায় এক্স যেহেতু এবার প্রথমে আছে, তার মানে এখানে এক্স টু দি পাওয়ার এন দিয়ে শুরু হবে। এবার সব কিন্তু সি নটই থাকবে। এখানে হবে সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে হবে সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, ডট 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 করতে গিয়ে এবার সি ওয়ানে কিছু থাকবে না, এক্সটা গায়েব হয়ে যাবে। বুঝতে পারছো? সো প্রথমেই তোমাকে যাই বের করতে বলুক, প্রথমেই তুমি এই দুইটা ইকুয়েশন বাইক করে ফেলবা। বাইক করে ফেলে এখন তুমি দেখবা তোমাকে কি বানাইতে বলছে, ভাইয়া আমাকে সি নট স্কয়ার বানাইতে বলছে। তখন তুমি যেটা করবা, তুমি দেখবা যে উপরে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণে কাকে কাকে গুণ করলে সি নট স্কয়ার হয়। তার মানে ভাইয়া আমার এই দুইটাকে গুণ করলে সি নট স্কয়ার হয়। তাহলে এই দুইটাকে গুণ করলে আমার যদি সি নট স্কয়ার হয়, তখন তুমি দেখবা সেখান থেকে এক্স এর মান কত আসে। তাহলে এই দুইটা গুণ করলে সি নট স্কয়ার হবে এবং এক্স হবে এক্স টু দি পাওয়ার এন। এরপর তুমি দেখো সি ওয়ান স্কয়ার চাইছে, সো সি ওয়ান স্কয়ার বাই করতে হলে এই দুইটা গুণ করতে হবে। এই দুইটা গুণ করলে এখান থেকে বলো তো এক্স কত আসে। এখানে থাকে এক্স, আর এখানে হলো এক্স এন মাইনাস ওয়ান। এখান থেকেও দেখবা এক্স টু দি পাওয়ার এনই আসতেছে। একইভাবে সি টু স্কয়ার চাইছে, তাই না? প্রশ্ন হলো সি ওয়ান স্কয়ার সি টু স্কয়ার এগুলো সি এন পর্যন্ত। তখন তুমি দেখো সি টু স্কয়ার করলে এখান থেকে এক্স এর মান কত আসে। হ্যাঁ ভাই, আমার এখান থেকেও এক্স টু দি এক্স পাওয়ার টু দি এন পাওয়ার এন। আসে। তার মানে সব জায়গা থেকেই আমার এক্স টু দি পাওয়ার এন আসতেছে। দ্যাট মিন্স আমি যখন এই 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন গুণ করব, গুণ করলে দেখো গুণ কিন্তু এত ইজি গুণ হবে না। 1 আর 2 এর গুণ ফলে কিন্তু অনেক পদ আসবে। কেন? কারণ 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে গুণ করতে গেলে এই সি নট দিয়ে এই নিচে সবাইকে গুণ করতে হবে, আবার সি ওয়ান দিয়ে এই সবাইকে গুণ করতে হবে। সো আমরা এত বড় গুণ লিখবো না। আমরা ফার্স্টে আমার যেটা দরকার সেটাকে খুঁজে বের করব, যে ওইটা বানানোর জন্য কার সাথে কাকে গুণ দেওয়া লাগে, কার সাথে কাকে গুণ দেওয়া লাগে সেটা ফার্স্টে বাইক করব। সেখানে গুণ দিলে এক্স এর কোন মানটা থাকে সেটা আমি খুঁজে বাইক করব। তাহলে 1 আর 2 গুণ করলে ডান পক্ষে কি থাকতেছে, ডান পক্ষে অনেকগুলো পদ আসবে, ডট 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 ডট। এর মাঝখানে আমার দরকার হলো সি নট স্কয়ার, সি ওয়ান স্কয়ার, সি টু স্কয়ার, সি এন স্কয়ার, এবং এই সবগুলোর সাথে কি থাকবে, এক্স টু দি পাওয়ার এন থাকবে, তারপর আবার ডট 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 ডান পক্ষ। এইবার আমার কাজ হবে এই 1 আর 2 গুণ করলে বাম পক্ষে কি আসে খেয়াল করে দেখো। বাম পক্ষে কি এই দুইটা গুণ হবে না, এই যে 1 প্লাস এক্স আর 1 এক্স প্লাস 1। সো এই দুইটা গুণ করলে আমার আসবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n। ওকে, এখন আমি যেটা করব সেটা হলো ফার্স্টে আমি খুঁজে বের করলাম, খুঁজে বের করে আমি দেখলাম যে ভাইয়া আমার এক্স আসতেছে এক্স টু দি পাওয়ার n। এরপর আমি বাম পক্ষে গুণ করব, গুণ করে যেটা পাবো, এখন আমি কি করব, এই দ্বিপদীতে এক্স টু দি পাওয়ার n এর সহগ বাইর করব। এই দ্বিপদীতে বাম পক্ষে দ্বিপদীতে। সো দেখো বাম পক্ষে দ্বিপদীতে এক্স টু দি পাওয়ার n এর সহগ যদি বাইর করতে চাই, এগুলো আমরা অলরেডি শিখে আসছি। এখানে এক্স আছে এক জায়গায়, এক জায়গায় থাকলে যে পাওয়ারটা খুঁজে বের করতেছো পদ হবে একটা বেশি, তার মানে n প্লাস 1 তম পদ হবে। সো n প্লাস 1 তম পদ বাইর করতে পারবো আমরা, সেটা হবে 2n cn 1 টু দি পাওয়ার 2n মাইনাস n, আর এখানে হবে x টু দি পাওয়ার n। সো যেহেতু সহগ লিখতেছি তাহলে আর x টু দি পাওয়ার n লিখলাম না, তখন এখান থেকে আসতেছে 2n cn। তাইলে দেখো ডান পক্ষ থেকে আমি x টু দি পাওয়ার n এর সহগ পাইছি এই স্কয়ার গুলা, আবার বাম পক্ষ থেকে x টু দি পাওয়ার n এর সহগ পাইছি এইটা। তাহলে এই দুইটা সমীকৃত করলে এই সহগ দুইটা সমান হয়ে যাবে, কারণ দুইটাই তো x টু দি পাওয়ার n এর সহগ। তাহলে এইটা ইজ ইকুয়াল টু হবে 2n cn। তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে যে মান পেয়ে গেছি। এন্ড অনেকে আবার এটাকে ফ্যাক্টোরিয়ালে ভেঙে দেয়। সো 2n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে n ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n, তার মানে এখানে আসবে n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। সো এটাই আমার অ্যান্সার। ঠিক আছে? আবার বলি, প্রসেসটা হলো তুমি প্রথমেই এই দুইটা
দ্বিপদী লিখে ফেলবা, এরপর ডান পক্ষে গুণ দিয়ে দেখবা যে তোমার যেটা দরকার তার জন্য কোন এক্সটা আসতেছে। এরপর তুমি বাম পক্ষে যে দ্বিপদী পাবা সেখান থেকে সেই এক্স খুঁজে বের করবা। ওই এক্স এর সহগ আর এই সহগটা সমান হবে, সমান ধরলে তুমি মান পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। এবার সেকেন্ড অঙ্কটা আবার দেখো, প্রসেসটা আবার দেখো। সো আমরা বলছি যে ভাইয়া যেই মানই বাইক করতে বলুক না কেন, আপনার বেসিক হলো এইটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, c0 c1x c2x স্কয়ার c3x কিউব ডট 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 cn x টু দি পাওয়ার n। এটা এক নাম্বার। এরপর কি করব আমরা 1 প্লাস x কে উল্টায় দিব x প্লাস 1 করলে সহগ চেঞ্জ হবে না, কিন্তু x চলে আসবে, x মাইনাস 1 x minus 2 x minus 3 cn 2 নাম্বার। ওকে, এই দুটো লেখার পর এখন 1 আর 2 গুণ দিব, কিন্তু আমরা জানি গুণ দিলে আমি এখানে অনেক পদ পাবো, কিন্তু সব পদ আমার দরকার নাই। তখন আমি দেখবো যে আমার কোশ্চেনে কি বের করতে বলছে এবার। সো ভাই এই 2 নাম্বার অঙ্কে আমাকে বের করতে বলছে c0 c1 c1 c2 c2 c3। তাহলে এবার আমি দেখব যে কাকে কাকে গুণ করলে c0 c1 আসে, আমি এখন এইটা দেখব। তাহলে দেখো c0 c1 বাইক করার জন্য আমার এই দুইটা গুণ দিতে হবে, এবং এই দুইটা গুণ দিলে দেখো তো x কি থাকে, n-1 থাকে। ওকে, c1 c2 বাইক করার জন্য এই দুইটা গুণ দিতে হবে, c1 c2। তখন বলো তো x কি থাকে, এখানে আছে x, এখানে আছে x minus 2, সো এখান থেকেও দেখো x minus 1 থাকে। একইভাবে c2 c3 এটা বাইক করতে গেলেও দেখো এখানে আছে x স্কয়ার, এখানে আছে x minus 3, এখানেও x n-1 থাকে। সো আলটিমেটলি আমি বুঝে গেলাম যে আমার যে সহগটা দরকার ডান পক্ষে অনেকগুলো পদ আসবে, কিন্তু আমার যে সহগটা দরকার, আমার দরকার c0 c1 c1 c2 c2 c3, এই সহগটার সাথে x আসবে হলো এইটা n-1, এই xটা আসবে। সো কোন x আসবে ওই সহগের সাথে সেটা ফার্স্টে খুঁজে বের করব, এরপর বাম পক্ষ থেকে ওই xটাকে খুঁজে বের করব। সো বাম পক্ষে এই দুইটাকে গুণ দিলে আমার আসবে 1 প্লাস x হোল টু দি পাওয়ার 2n। তাহলে এই হোল টু দি পাওয়ার 2n থেকে এবার আমি x টু দি পাওয়ার n-1 কে খুঁজে বের করব। তাহলে এখান থেকে আমি এবার x টু দি পাওয়ার n-1 কে খুঁজে বের করব। তাহলে আমরা জানি x যদি এক জায়গায় থাকে তাহলে যে পাওয়ার থাকে পাওয়ারের সাথে এক বেশি হয় পদ। তার মানে এবার n তম পদে x টু দি পাওয়ার n-1 বিদ্যমান। তখন আমরা এখান থেকে কি করব, 2nc n-1 1 টু দি পাওয়ার 2n মাইনাস এটা আর x টু দি পাওয়ার n-1। তখন বলো তো এই x টু দি পাওয়ার n এর সহগ কতটুকু আসলো, এইটুকু। তাহলে ডান পক্ষ থেকে যে সহগটা পাইলাম আর বাম পক্ষ থেকে যে সহগটা পাইলাম, এই দুটো এখন সহগ সমান হয়ে যাবে। সমান হয়ে গেলেই আমি আমার অ্যানসার পেয়ে যাব। তাহলে এই যে ডট 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 এখান থেকে আসবে cn-1 এর সাথে cn গুণ ইজ ইকুয়াল টু হবে 2nc n-1, আর 1 এর মাথায় যাই দিই না কেন সেটা 1ই হয়, সেটা লেখার দরকার নেই। ওকে, এবার তুমি এটাকে ফ্যাক্টোরিয়ালে ভেঙে লিখতে পারো। তাহলে এখানে হবে আমার 2n ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল, আর 2n থেকে n-1 বিয়োগ করলে হবে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সো আমাকে এইটাই খুঁজে বের করতে বলছে, সো এটাই হলো অ্যানসার। দেখো তাহলে এই ধরনের অঙ্কগুলোর প্রসেস কিন্তু সেম, প্রসেস সবগুলাই সেম। তোমার এই ধরনের অঙ্ক যখনই থাকবে তোমার বেসিক হলো এইটা, এখান থেকে কাজ শুরু করবা। এই যে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, তারপর এখানে উল্টায় দিবা, 1 প্লাস x এর জায়গায় x প্লাস 1 লিখবা। লেখার পর দেখবা যে তোমার যেটা বের করতে হবে সেটা কাকে কাকে গুণ করলে সেটা হয়, তার জন্য x আসে কোনটা, ঠিক আছে, তার জন্য x কোনটা আসে, ঠিক আছে, সেটা আমাদের দিয়ে আমরা তখন হলো যে ওই xটাকে আবার বাম পক্ষ থেকে খুঁজে বের করব।
তখন বাম পক্ষে ওই এক্স এর সহগ আর এই এক্স এর সহগ দুইটা সমান হবে, সমান হইলে আমি মান পেয়ে যাব। বুঝতে পারছো? সো কাকে কাকে গুণ দিলে ওই জিনিসটা পাওয়া যায় সেটা খুঁজে বের করতে হবে। যেমন এখানে C0 C1, সো এই যে এই দুটা গুণ করতে হবে। ঠিক আছে? সো এই ধরনের অঙ্ক মাথায় রাখো যে এক সময় প্রচুর আসতো। তুমি বুয়েটের যদি আগে প্রশ্নগুলো দেখো, ঠিক আছে, 2010-এর আগে, তখন বেশ কয়েকবার আসছিল, কিন্তু এরপর থেকে মানে দেখা যায় নাই। ঠিক আছে, কিন্তু কুয়েট টুয়েট চুয়েটে আবার মাঝে মাঝে চলে আসে। সো চলে আসলেই যে মাথায় রাখবে এটা। এখানে মাইনাস হতে পারে না, মাইনাস। যেটাই হোক, মাইনাস হলে আমরা তখন মাইনাস নিব। এটা তো আমরা অলরেডি বলে আসছি যে 1 প্লাস এক্স, এখানে যদি আমি মাইনাস দিই তাহলে কি হবে, জোড় পদগুলোর সামনে মাইনাস চলে আসবে, তখন ওই মাইনাস মাইনাস গুণ করে আমি মিলাবো। ঠিক আছে, মোটামুটি সব আইডিয়াই তোমাদের মাথায় আছে, তোমরা তখন ওইভাবে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, ওকে, আমাদের টপিক মোটামুটি শেষ। আমরা লাস্ট একটা জিনিস দেখি। ওকে, বলে যে শেষ হতে পদ নির্ণয়। তখন মনে রাখো দ্বিপদীটাই উল্টায় দেব। ওকে, তোমাকে এরকম বলবে যে ভাই a প্লাস বি হোল কিউব, এখানে শেষ থেকে 2 নাম্বার পদ বলেন তো কত? শেষ থেকে 2 নাম্বার পদ a প্লাস বি হোল কিউব, এখানে শেষ হতে মানে একদম শেষ থেকে বা ডান দিক থেকে, বলবে ডান দিক থেকে 2 নাম্বার পদ, হয় ডান দিক থেকে অথবা শেষ হতে, কিছু একটা বলে দিবে। ডান দিক হতে বা শেষ হতে সেকেন্ড পদ বাইক করতে বলছে, এটা হলো কোশ্চেন। তাহলে মনে রাখো a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, সেটা হবে a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমাকে শেষ থেকে 2 নাম্বার পদ বাইক করতে বলছে, তাহলে শেষ থেকে এটা 1 নাম্বার পদ, এটা হলো 2 নাম্বার পদ, তার মানে আমাকে এটাই হবে আমার শেষ থেকে 2 নাম্বার পদ। সো মনে রাখো আমরা যে টি এর সূত্রটা জানি, টি আর প্লাস 1, এটা কিন্তু প্রথম থেকে কাউন্ট করে, প্রথম থেকে এত নাম্বার পদ সেটা কাউন্ট করে প্রথম থেকে, কিন্তু এখন আমাকে কোশ্চেন করছে শেষ থেকে। সো শেষ থেকে যখন বাইক করতে বলবে, ওই বইতে কিছু সূত্র টুত্র আছে, ওগুলো তুমি দেখতে পারো, কিন্তু ওরকম অত কঠিন কিছু করার দরকার নাই। তুমি মনে রাখবা সেটা হলো দ্বিপদীকে উল্টায় দিলেই হয়ে যাবে। সো আমার দ্বিপদী এখানে ছিল a প্লাস বি হোল কিউব, আমি এটাকে নিব b প্লাস a হোল কিউব, তার মানে ভিতরে উল্টায় দিব। তাহলে এবার দেখো b প্লাস a হোল কিউব করলে এখানে b কিউব দিয়ে শুরু হবে, 3ab স্কয়ার 3a স্কয়ার b প্লাস a কিউব, এই উল্টায় যাবে। তার মানে আমি তখন দ্বিপদীটা উল্টায় দিয়ে প্রথম থেকেই 2 নাম্বার পদটা নিয়ে নিব, প্রথম থেকেই 2 নাম্বার পদ নিয়ে নিব, তাহলেই দেখো ওই অ্যানসারটা চলে আসছে, সেম অ্যানসার। খেয়াল করে দেখো, সেম অ্যানসার। বুঝতে পারছো? সো মনে রাখবা আমরা তখন দ্বিপদী উল্টায় দিয়ে ওই টি এর সূত্র বসায় দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এটা এত কষ্ট করার দরকার নেই, ওই সূত্র টুত্র তোমরা বইতে পাবা, ওগুলো তো মনে রাখার কোনো দরকার হয় না সাধারণত। সো ধরো তোমাকে বলছে যে ভাইয়া x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 10a শেষ দিক হতে 4তম পদটা বাইক করতে বলছে। ঠিক আছে, সেটা হলো কোশ্চেন যে শেষের থেকে 4 নাম্বার পদ বাইক করতে বলছে। সো যখন আমাকে শেষের থেকে 4 নাম্বার পদ বাইক করতে বলবে, তখন আমরা মনে রাখবো দ্বিপদীকে উল্টায় দিব। তাহলে দ্বিপদীকে উল্টায় দিলে এটা হবে মাইনাস এক্স মাইনাস 1/x প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10। উল্টাইলে চিহ্ন চেঞ্জ হবে না, কিন্তু চিহ্ন সহ উল্টায় যাবে। তাহলে যে উল্টায় দিলাম, ইন্টারচেঞ্জ করে দিলাম, করে দিয়ে এবার ওই টি এর সূত্রটাই বসাবো, যে প্রথম থেকেই 4 নাম্বার পদটা বাইক করব। তাহলে টি এর সূত্রটা বসায় দাও, তাহলে হয়ে যাবে শেষ। তাহলে সেটা হবে 10c3
প্রথমটার মাথায় 10 মাইনাস 3, দ্বিতীয়টার মাথায় 3। এই যে এটাই হবে আমাদের শেষ দিক থেকে 4 নাম্বার পদ, এটাই অ্যান্সার। বুঝতে পারছি? সো আমার যদি কখনো এরকম বলে যে ভাইয়া শেষ হতে এত নাম্বার পদ বাইক করো, তাহলে মনে রাখো দ্বিপদী উল্টায় দিবা, উল্টায় দিয়ে নরমালি করে ফেলবা, ওই টি এর সূত্রে বসায় দিবা। কারণ উল্টায় দিলে টোটাল দ্বিপদী উল্টায় যাবে, তখন শেষের থেকে 4 নাম্বারটাই প্রথম থেকে 4 নাম্বার পদ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, লাস্ট একটা টাইপ দেখো আজকের দিনে। এটা একটা শর্টকাট, এটা আমার বিভিন্ন ঢাকা ভার্সিটিতে বিভিন্ন ভার্সিটিতে খুব কাজে দেয়। এই শর্টকাটটা শুধুমাত্র 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, মনে রাখবা শর্টকাটের লিমিটেশন গুলো মনে রাখবা। শুধুমাত্র 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এইটার জন্য কাজ করে, এইটা বাদে অন্য কিছুর জন্য কাজ করবে না। সো শর্টকাটটা হলো, যদি আমাদের কখনো এমন হয় যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এ পি তম এবং কিউ তম পদের সহগ সমান হলে, তখন শর্টকাটটা হলো যে দুইটা পদের সহগ সমান বলছে সেটা ইজ ইকুয়াল টু হবে n প্লাস 2। ঠিক আছে? এক্স্যাক্টলি সেম এই দ্বিপদীটাই থাকতে হবে, অন্য কোনো দ্বিপদী থাকলে এই শর্টকাটটা কাজ করবে না। সো এটাকে ঢাকা ভার্সিটিতে প্রচুর আসতে দেখা যায়। ঠিক আছে? তো একটা উদাহরণ দেখাচ্ছি আমি। তাহলে একটা অঙ্ক দেখো। এগুলো এমসিকিউ তে খুব কাজে দেয়। হ্যাঁ, বলে দিচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 20 এ আর প্লাস 1 তম এবং আর প্লাস 3 তম পদের সহগ সমান হলে আর এর মান কত? ঠিক আছে, আর এর মান কত এটা আমাকে বলে দিছে। ওকে, সো দেখেন এই যে শর্টকাটের জন্য আমাকে এক্স্যাক্টলি হুবহু এই দ্বিপদীটাই থাকতে হবে, তার মানে আমার 1 প্লাস এক্স এটাই থাকতে হবে। ভাই 1 প্লাস এক্স এর জায়গায় যদি 1 মাইনাস এক্স চলে আসে, বললো না, তখন আর কাজ করবে না। বুঝতে পারছেন? সো এক্স্যাক্টলি এই জিনিসটাই থাকতে হবে। সো এই জিনিসটা থাকলে যে দুইটা পদের সহগ সমান বলে দেয়, যে দুইটা পদে সহগ সমান বলে দিবে, ওই দুইটার যোগফল ইজ ইকুয়াল টু হবে n প্লাস 2, মানে পাওয়ারের সাথে 2 বেশি। তাহলে পাওয়ার হলো 20, তাহলে 20 যোগ 2। তারপর এখান থেকে এখন ক্যালকুলেশন করো, খুব ইজিলি দেখবা মান চলে আসছে। তাহলে এটা হবে টোয়াইস r প্লাস 4, এটা হবে 22, তাহলে টোয়াইস r ইকুয়ালস টু 18, তাহলে r এর মান আসতেছে আমার 9। ঠিক আছে, এই যে অ্যানসার চলে আসছে। বুঝতে পারছো? এটা অবজেক্টিভে খুব কাজে দেয়। ওকে, তাহলে এই গেল আমাদের দ্বিপদী উপপাদ্যের উপর আলোচনা।